নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। আর মধুবন্তীর সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। ভাস্বতী, আমরা শুরুতেই যে খবরে নজর রাখবো, সকাল থেকে ইডির তৎপরতা, এবং আমরা জানি যে মোট 4টি জেলার 6টি জায়গায় ইডির এই অভিযান। 100 দিনের কাজের যে প্রকল্প, সেই প্রকল্পে দুর্নীতির যে তথ্য এসেছে ইডির হাতে, তাকে সামনে রেখেই তার ভিত্তিতেই কিন্তু ইডির আজকের এই ম্যারাথন অভিযান। ইতিমধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত জায়গায় এই 100 দিনের প্রকল্পের জন্য ইডির যে অভিযান চলছে, সেখানে মূলত 4টি জেলা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি ঠিক কোথায় কোথায়। এক তো হুগলি, সেখানে চুঁচুড়া, পাশাপাশি বহরমপুর, ঝাড়গ্রাম, এবং জানিয়ে রাখি সল্টলেক, সেখানেও কিন্তু ইডির এই অভিযান চলছে একেবারে মধুবন্তী। এবং আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত 4টি জেলায় এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান চলছে। এবং আমরা দেখেছি বারংবার এই যে কেন্দ্রীয় যে বরাদ্দ, অর্থাৎ বাংলা সেই কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকে প্রাপ্ত অর্থ পাচ্ছে না, সেই জায়গা থেকে বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। রেড রোডে ধর্ণা মঞ্চ থেকেও তিনি সরব হয়েছেন। এবং গত বছর যখন ডিসেম্বরে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, তখনও তিনি বলেছিলেন যে বারংবার যারা আছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল, তারা রাজ্যে আসছে কিন্তু কোথাও গিয়ে রফা সূত্র বেরোচ্ছে না, বাংলা বারবার বঞ্চিত হচ্ছে। একদমই। এবং তুমি যে ইডি হানার কথা বলছো, কেন্দ্রীয় যে বঞ্চনার কথা বলছো, এবং যার বিরুদ্ধে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, তুমি যেমনটা বলছো, আজকে ইডির অভিযান, যেখানে 13 দিন পরে তারা সকাল থেকেই বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন আধিকারিকরা। 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে নেমেছে এবার ইডি। সকাল থেকে রাজ্যের 4টি জেলায়, যেমনটা আপনাদের বলছিলাম, ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, 100 দিনের কাজের দুর্নীতির তদন্তে সকাল থেকেই রাজ্যের 4টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। প্রসঙ্গত এই প্রথম এই বিষয়ের তদন্তে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে 4 জায়গার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে 4 জায়গার ছবি আপনাদের সামনে যেরকম রাখছি। 100 দিনের কাজে রাজ্যের প্রাপ্য বকেয়া কেন্দ্র দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই সরব হয়েছেন রাজ্য সরকার। তারই মাঝে কিন্তু ইতিমধ্যে 4 জায়গায় তল্লাশি অভিযান। ঝাড়গ্রাম, সল্টলেক, রথিনদের বাড়িতে তল্লাশি অভিযান। সঞ্চয়ন পালের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সঞ্চয়ন পাল, তার বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র রয়েছে। কথা বলবো সরাসরি কল্যাণের সঙ্গে। কল্যাণ, এখনো পর্যন্ত ঠিক কতটা সময় ধরে ইডি আধিকারিকরা রয়েছেন এখানে? কারণ আমরা জানি সকাল থেকেই যে সমস্ত জায়গায় তারা তল্লাশি অভিযানে নেমেছেন, তারা কিন্তু এবারে কিন্তু সন্দেশকারীর ভুল হয়নি। ইডি আধিকারিকরা তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করেই পৌঁছে গেছেন সেই সমস্ত জায়গায়। কারণ কেন্দ্রীয় বাহিনীদের আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে তারা এলাকা ঘিরে রেখেছেন যে সমস্ত জায়গায় এই ম্যারাথন তল্লাশি চলছে। পাশাপাশি জানতে চাইব, এক্ষেত্রে এই যে সঞ্চয়ন পালের বাড়িতে এরা গেছেন, ঠিক কোন কোন তথ্যের ভিত্তিতে, কোন কোন তথ্য নিয়ে আজকে এইখানে তল্লাশি? দেখো, তুমি প্রথমে বলে রাখি যে মধুপুর, বিষ্ণুপুর, বহরমপুরের যে বিষ্ণুপুর বা মধুপুর বলা হয়, সে বিষ্ণুপুরে প্রথমেই রথিনদের বাড়িতে, যিনি পঞ্চায়েতের সচিব ছিলেন নওদা, তার বাড়িতে ইডি হানা দেয়। এবং তার বাড়ি থেকে প্রায় 200 থেকে 250 মিটার দূরে এই সঞ্চয়ন পান, যিনি আধিকারিক ছিলেন, নারেগার আধিকারিক ছিলেন এবং বর্তমানে ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার বাড়িতেও ইডি হানা দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, নারেগা নিয়ে কেন ইডি এত সচেতন হলো বা এত কেন সক্রিয় হলো? রথিনদের কাছে যেটা অভিযোগ পাওয়া গেছে যে রথিনদের একটা সময় বছর 2 আগে নারেগার বিভিন্ন যে সমস্ত প্রকল্প ছিল, বিশেষ করে 100 দিনের কাজে, সে সমস্ত টাকা দুর্নীতিতে তিনি অভিযুক্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল, তার জেলও হয়। এবং এই ঘটনার কিন্তু তদন্ত করেছিলেন তৎকালীন নারেগা যিনি অফিসার ছিলেন সঞ্চয়ন পান। এবং সঞ্চয়ন পান সেই তদন্তে কতদূর কাজ করেছিলেন, তদন্ত কিভাবে এগিয়েছিল, ওই 100 দিনের কাজের যে টাকা, সেই টাকার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সেখানকার তৎকালীন প্রধান রয়েছে কিনা, বা পঞ্চায়েতের অন্য কোনো সদস্য রয়েছে কিনা, বা পঞ্চায়েতের অন্য কোনো অফিসার বা প্রশাসনিক অন্য কোনো অফিসার তারা জড়িত রয়েছিলেন কিনা, সেটাই জানতে চাইছে ইডি। এবং ইডি এর পাশাপাশি 2টো বাড়িতে হানা দিয়েছে সকাল থেকেই। 9টা থেকে 9:30টার সময় যে রথিনদে, বিষ্ণুপুরের যে রথিনদে রয়েছেন, তার বাড়িতে হানা দিয়েছিল। তার 8 ঘন্টা থেকে 40 মিনিট পর এই সঞ্চয়ন পানের বাড়িতে ইডিরা ঢুকেছেন এবং তদন্ত চলছে। এখনো পর্যন্ত তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। রথিনদের বাড়িতে প্রিন্টার নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন যে সমস্ত নথি সেগুলো হয়তো প্রিন্ট আউট করে নেবে ইডিরা, এরকমটাই সূত্রে জানা যাচ্ছে। তো বিষয় যেটা হচ্ছে, তৃণমূলের একটা দাবি উঠছে যে হঠাৎ করে ইডি পঞ্চায়েত লেভেলে এত সক্রিয় হলো কেন? অবশ্য তুমি জানো যে 21 লক্ষ মানুষের
যে 100 দিনের কাজের টাকা সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এবং মুর্শিদাবাদে প্রায় 1.5 লক্ষ শ্রমিক রয়েছে যারা কিন্তু তিন বছর ধরে এই 100 দিনের কাজের টাকা পাননি। সেই 100 দিনের কাজের টাকা পাননি কত কোটি টাকা? 56 কোটি টাকা মুর্শিদাবাদের এই প্রায় 1.5 লক্ষ শ্রমিক তারা টাকা পাননি। সুতরাং এই সমস্ত মানুষের টাকা পাওয়ার একটা সুযোগ রয়েছে। ঠিক এই সময় ইডি হানা সেই বিষয়টা কিন্তু তৃণমূল জানাচ্ছে যে হঠাৎ করে ইডি এতদিন ধরে বিভিন্ন দুর্নীতি, রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি নিয়েছিল, কিন্তু পঞ্চায়েতের নারেগা বিশেষ করে এই 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে ইডি তৎপর হচ্ছে এই কারণেই যে সামনে পঞ্চায়েত নির্বাচন। তৃণমূলের অভিযোগ সামনে পঞ্চায়েত নির্বাচন, মুখ্যমন্ত্রী যে 21 লক্ষ মানুষের টাকা দেওয়ার ঘোষণা করেছেন সেটাকে কিন্তু মোড় ঘোরাতে এইভাবে ইডি হানা দিয়েছে এবং একজন পঞ্চায়েত সচিবের বাড়িতে গেছে যাকে নাকি তাকে সাসপেন্ড করা হয়েছিল, যার জেল হয়েছিল, অর্থাৎ তার শাস্তি হয়েছিল, তারপর তার বাড়িতে ইডি কেন? যদিও ইডি আধিকারিকেরা কি খুঁজছেন সেটা তাদের সময় বলবে। এবং ইডি আধিকারিকেরা যে রথিনদের বাড়ি পাশাপাশি সঞ্চয়ন পানের বাড়ি দুজনের সঙ্গে কিরকম যোগাযোগ ছিল, রথিনদেরকে কতটা শাস্তি দেওয়া হয়েছিল, সেই শাস্তি সেটা সম্পূর্ণ ঠিক ছিল না আরো বেশি শাস্তি পাওয়ার যোগ্য ছিল, বা সেই টাকা উদ্ধার হয়েছে কিনা, যে দুর্নীতি 100 দিনের কাজের যে টাকার দুর্নীতি প্রশ্ন উঠে আসছে সেই দুর্নীতির কতদূর তদন্ত হয়েছে, কত টাকা উঠে এসছে এবং কারা কারা জড়িত সম্পূর্ণটাই কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকেরা। বিষ্ণুপুরের এই পাশাপাশি প্রায় 200 থেকে 250 মিটার দুটো বাড়িতে একটা রথিনদে একটা সঞ্চয়ন পান। বললেন এই জায়গা থেকে একটা কথা জানতে চাইবো যে এদেরকে এখানে ঠিক কোনো বাধা পেতে হয় কিনা, আধিকারিকরা কখন ঠিক আসেন, ঠিক কতটা সময় ধরে এই তল্লাশি অভিযান চলছে, এখনো পর্যন্ত ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো, সকাল 9:30 থেকে একটি বাড়িতে এবং ঘণ্টাখানেকের মধ্যেই আরেকটা বাড়িতে ইডি হানা দিয়েছেন, একটা রথিনদে এবং সঞ্চয়ন পান। তবে সন্দেশখালী ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, যার ফলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর যারা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এলাকা ঘিরে রয়েছে। এলাকাতে প্রচুর মানুষ যেমন রয়েছেন, সে সমস্ত মানুষ দূর থেকেই দেখছেন, বাড়ির কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা সঞ্চয়ন পান, সে একটা বাড়িতে তিনি ভাড়া থাকতেন এবং এই বাড়িতে বছর 3 ধরে তিনি ভাড়া রয়েছেন। এখান থেকে তিনি যাতায়াত করতেন বহরমপুর প্রশাসনিক ভবনে বলে আমরা জানতে পারছি। তবে এই সঞ্চয়ন পান রথিনদের সঙ্গে, অর্থাৎ রথিনদের যে 100 দিনের কাজের দুর্নীতি উঠে এসেছিল, সেই দুর্নীতি প্রসঙ্গে, সেই দুর্নীতি নিয়ে তিনি কতটা এগিয়েছেন, কতটা কাজ করেছেন বা কারা জড়িত রয়েছে, সবটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বাড়িতে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা বলে জানতে পারছি। ধন্যবাদ কল্যাণ। কথা বললাম আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্রের সঙ্গে। আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম 4 জায়গার ছবি এবং বিভিন্ন জায়গার ছবি যেরকম তুলে ধরছিলাম, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে 100 দিনের যে টাকা রাজ্যে বারংবার এসেছে, সেই কোটি কোটি টাকা নয়চয় করা হয়েছে, সেই অভিযোগ যেরকম বারবার তুলেছিলেন বিরোধীরা, সেই জায়গা থেকে ইডি আধিকারিকদের আজকের যে তদন্ত এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় ম্যারাথন অভিযানে নেমেছেন। আপনাদের সামনে এতক্ষণ যে ছবি তুলে ধরছিলাম, এবার আপনাদের সামনে সল্টলেকের ছবি তুলে ধরবো, কারণ সল্টলেকেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সল্টলেক থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, আজ সকাল থেকে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান এখনো পর্যন্ত কতক্ষণ কেটে গিয়েছে, এই তল্লাশি অভিযান চলছে, কি জানা যাচ্ছে এখনো অবধি ইডি সূত্রে? দেখো, ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে বা আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় 3 ঘন্টা হতে চললো ইডি আধিকারিকরা এই যে আমার পেছনে যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেতে একদম টপ ফ্লোরে এসকে পানের বাড়ি এবং এসকে পানের বাবা মা এখানে থাকেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু চলছে। এবং আজকে সকালবেলা যখন ইডি আধিকারিকরা সিজিও কমপ্লেক্স থেকে বেরোন, আমরা অন্যান্য দিনের যে ছবি দেখি যে শিক্ষা নিয়োগের দুর্নীতি বা রেশন বন্টন দুর্নীতি বিভিন্ন জায়গায় তারা রেড করতে যান, কিন্তু আজকে যেটা আমরা দেখতে পেলাম যে তারা যখন বেরোয় তারা কিন্তু প্রথমবার এই যে 100 দিনের টাকা, যে টাকা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের যে কেন্দ্র থেকে যে 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না, এই নিয়ে কিন্তু বারবার সরব হতে দেখা গিয়েছে। কিন্তু কেন্দ্রের তরফ থেকে বারবার বলা হয়েছে যে টাকা পাঠানো হয়েছিল, সেই টাকা কিন্তু নয়ছয় করা হয়েছিল। অতীতে আমরা দেখেছি বেশ কয়েকটি থানাতে কিন্তু এই অভিযোগ কিন্তু দায়ের হয়েছে, এফআইআর দায়ের হয়েছে এবং সিআইডি কিন্তু এই তদন্ত করেছে। কিন্তু জানা যাচ্ছে যে ইডি তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে ইডি এই প্রথমবার এই 100 দিনের যে টাকা যে রাজ্যে এসেছিল এবং সেই টাকা নয়ছয় করা হয়েছিল, সেই তদন্ত শুরু করলো। এবং এসকে পানের বাড়িতেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে। তার 2টি ফ্ল্যাট, একটা যেখানে তিনি কর্মরত আছে তার সেখানকার ফ্ল্যাট এবং পাশাপাশি তার সল্টলেকের এই যে আবাসন, সেই বিদ্যাসাগর নিকেতন, সেই বিদ্যাসাগর নিকেতনের টপ ফ্লোরে কিন্তু তার 2টি ফ্ল্যাট
আছে, সেখানেতে তার বাবা মা থাকেন, সেই বাবা মাকে কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। তার বাবা মায়ের যে ইনকাম, সেই ইনকাম, সোর্স অফ ইনকাম কি, বা তার পৈতৃক কত টাকা আছে, বা এসকে পানের কি সম্পত্তি বা কি আছে, এই সব বিষয়টি কিন্তু খুঁটিনাটি কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। আমরা দেখলাম আরেকটি চিত্র এখানে ধরা পড়লো, যে আজকে যে বিদ্যাসাগর নিকেতনের যে মূল গেট, সেই মূল গেটের সামনে থেকে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের কিন্তু মোতায়েন করা হয়েছে, কারণ এটি একটি বিশাল বড় একটা আবাসন এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বলয় কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখলাম বিধাননগর আইসি নর্থ তিনি নিজে স্বয়ং ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে এসে তিনি সটাল চলে যান, ইডি আধিকারিকদের সাথে কথা বলেন এবং ইডি আধিকারিকরা যেটা জানান যে ইতিমধ্যেই বিধাননগর কমিশনারেটকে কিন্তু মেল করে জানানো হয়েছে যে তারা আজকে রেড করতে আসবেন বা এখানেতে আসবেন, এবং সেই মর্মে কিন্তু তারা ইতিমধ্যেই মেল করেছেন এবং সেই মর্মে তারা আইসি নর্থ এসে আধিকারিকদের সাথে কথা বলে বেরিয়ে যান। কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা ভেতরে আছেন এবং যেটা মনে করা হচ্ছে ইডি সূত্র মারফত যে আরো বেশ কয়েক ঘন্টা লাগতে পারে তাদের এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায়। দেববন, আমরা যেমনটা জানতে পাচ্ছি যে এই বাড়িতে অর্থাৎ যে আবাসনে তল্লাশি অভিযান চলছে ধনেখালির প্রাক্তন বিডিও এসকে পানের বাড়িতে, তার সঙ্গে দুর্নীতির এখনো পর্যন্ত কি যোগসূত্র হাতে উঠে এসেছে ইডি আধিকারিকদের? সহযোগিতা করছেন তিনি এই তদন্তে? দেখো, এই মুহূর্তে সল্টলেকের বাড়িতে যেহেতু তিনি নেই, কিন্তু তার বাবা মারা আছেন, তার বাবা মারা কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে ইডি আধিকারিকরা যে সমস্ত প্রশ্ন করছেন সেই সমস্ত প্রশ্নের তারা উত্তর দিচ্ছেন। যদিও কতখানি প্রশ্নের উত্তর দিচ্ছে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং তিনি কোঅপারেট করছেন কিনা সেটা তদন্ত সাপেক্ষের ব্যাপার বা সময়ের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে এসকে পানের বাড়িতে যে তল্লাশি অভিযান চলছে সেখান থেকে বেশ কিছু নথি কিন্তু তার বাবাকে দেখানোর জন্য অনুরোধ করেছেন ইডি আধিকারিকরা। সেই সমস্ত নথি, ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকের পাসবই, এইসব জিনিস মূলত জিনিসগুলো দেখতে চাইছেন ইডি আধিকারিকরা, সেই সব জিনিসপত্র কিন্তু দেখাচ্ছেন এবং এই মুহূর্তে একদমই দেবপম, বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এবং তিনি যেহেতু বাড়িতে নেই, তার বাবা ও মা রয়েছেন। ধন্যবাদ তোমাকে। এবং ভাস্বতী, জানিয়ে রাখি আরও একটা কথা, যেমনটা শুরুতেই বলছিলাম যে মোট 4টি জেলার 6টি জায়গায় এই ইডি অভিযান চলছে, যেখানে যে জায়গাগুলোর নাম আমি উল্লেখ করলাম সকাল থেকে, বহরমপুর রয়েছে, ঝাড়গ্রাম, পাশাপাশি হুগলির চুঁচুড়া এবং সল্টলেক। ইডি অভিযান 100 দিনের কাজের যে প্রকল্প, সেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতেই সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে। একদমই। এবার আমরা একটু হুগলির দিকে নজর রাখি। হুগলিতেও সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। হুগলি থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পলাশ চক্রবর্তী। পলাশ, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সেখানে তল্লাশি অভিযান চলছে, কারণ আমরা সন্দেশখালীর যে ঘটনা দেখেছি তাই সেই অতীত থেকে শিক্ষা নিয়ে আজ কিন্তু সকাল থেকে যেরকম নিরাপত্তা জোরদার রেখেছেন ইডি আধিকারিকরা, এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি রয়েছে, পাশাপাশি কতক্ষণ ধরে চলছে এই তল্লাশি অভিযান, কি কি তথ্য এখনো অবধি হাতে উঠে এলো? পলাশের কাছে আসবো, তবে আপনাদের জানিয়ে রাখবো 100 দিনের প্রকল্পে যে বারবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বারবার সরব হয়েছেন। আমরা দেখেছিলাম এর আগে রাজধানী দিল্লিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে তিনি তার আন্দোলন একেবারে নিয়ে গিয়েছেন এবং হুগলি ছাড়াও বিভিন্ন জায়গায় যে তল্লাশি অভিযান, হুগলির কথা যেহেতু উল্লেখ করছিলাম, পলাশ চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন হুগলির চুঁচুড়া থেকে। কথা বলবো পলাশের সঙ্গে। পলাশ, শুরু থেকে জানতে চাইবো সকালে ঠিক কখন এইখানে ইডি আধিকারিকরা অভিযানে আসেন? কেন্দ্রীয় বাহিনী আমরা জানি যে কটি জায়গায় তল্লাশি অভিযান চলছে সব জায়গায় এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা আমাদের সামনে তুলে ধরো। দেখো, তোমাদের প্রথমেই বলি, চুঁচুড়ার এই ময়নাডাঙ্গার বাড়িতে সন্দীপ সাধুখা, এই বাড়িতেই কিন্তু 3টি গাড়ি করে মহিলা আধিকারিক, সিআরপিএফ জওয়ানরা সহ কিন্তু এই বাড়িতে আসেন। কিন্তু এই বাড়িতে আসার পরে যেটা বাদে বাড়ির যারা ছেলে যিনি আছেন, সন্দীপ সাধুকার ছেলে শুভজিৎ, তিনি কিন্তু সেই ইডি আধিকারিকদের কাছে তথ্য জানতে চান এবং তারপরে তারা কিন্তু বলেন, তিনি দেখেন যিনি যে তথ্যের ভিত্তিতে ওরা এখানে এসছেন সেই ঠিকানা কিন্তু এটি নয়। নামের মিল থাকলেও বাকি কোনো মিল কিন্তু নেই, কেন এই সন্দীপ সাধুকা তার কিন্তু তিনি লজেন্স ব্যবসায়ী, যে কারণে তিনি এসছেন সেই কারণের সাথে এটা মিলছেন এবং ঠিকানায় ভুল রয়েছে, থানা ভুল রয়েছে, এবং তার পরিবার সেটা আমাদের সঙ্গে থাকো।
এই খবরের দিকে ভাস্বতী আমাদের অবশ্যই নজর থাকবে, কারণ ইডি তল্লাশি অভিযান যা শুরু হয়েছে সকাল থেকে তার প্রত্যেক মুহূর্তের আপডেট দর্শকের সামনে তুলে ধরছি আমরা। কিন্তু এবার যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো ক্যাগ রিপোর্ট, এবং সেই ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় তুলকালাম বেঁধে গিয়েছে। ঠিক কি ছবি জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে অবশ্যই, কিন্তু তার আগে যে খবরে আমরা নজর রেখেছি যে ক্যাগ রিপোর্ট, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুলতুবি প্রস্তাব, এবং সেই মুলতুবি প্রস্তাবের পরই কিন্তু সেখানে তুলকালাম কাণ্ড বেঁধে যায় এবং বিধানসভায় এই মুহূর্তে এই ক্যাগ রিপোর্টকে ঘিরেই কিন্তু ধুমধুমার কাণ্ড। একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুলতুবি প্রস্তাব, যে মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আর ক্যাগ রিপোর্ট নিয়ে এখন একেবারে বিধানসভায় তুমুল তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে আমরা জানবো। তবে শুভেন্দু অধিকারীর আনা মুলতুবি প্রস্তাবকে খারিজ করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং যেটা জানা যাচ্ছে ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করা হয়, এবং যেমনটা তুমি বলছিলে যে ক্যাগ রিপোর্ট নিয়ে বিরোধী দলনেতার মুলতুবি প্রস্তাব পেশ এবং তারপরেই ধুমধুমার কাণ্ড। প্রস্তাব খারিজ করে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, বিধানসভার সামনে বেরিয়ে এসে বিক্ষোভের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপির বিক্ষোভ, তুমুল বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর আগেও আমরা দেখেছিলাম যে রাজ্যের ক্যাগ রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তদন্তের আর্জিও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভাস্বতী, আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত আমাদের সামনে তুলে ধরবেন। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে দুর্গাদাস, কি জানতে পারছো? ছবিতে আমরা দেখতেই পাচ্ছি যথেষ্ট উত্তেজনা রয়েছে বিধানসভার সামনে। দেখো, বিধানসভার আজকে দ্বিতীয় দিন। গতকালকে অবিচরি হয়ে বিধানসভা শেষ হয়ে যাওয়ার পর বাজেট অধিবেশনে আজ প্রথম যে প্রশ্ন উত্তর পর্ব যখন চলছে, তারপরে বিরোধী দলনেতার নেতৃত্বে যখন বিজেপি বিধায়কগণ কক্ষে প্রবেশ করেন, তার কিছুক্ষণ পরেই তাদেরকে জানানো হয়, স্পিকার তাদেরকে জানান যে এই যে সিএজি রিপোর্ট নিয়ে আলোচনা, যে দাবি বিজেপি পরিষদীয় দল করেছে, সেই আলোচনা কিন্তু এখানে করা যাবে না, এবং তিনি সেটিকে বাতিল করলেন। এরপরেই কিন্তু প্রতিবাদে সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন এটা পক্ষপাতিত্ব হচ্ছে, তার কারণ বিরোধী দল এই সিএজি রিপোর্ট নিয়ে যখন 1,94,000 কোটি টাকা ঘোটালা হয়েছে বলে সিএজি রিপোর্টে যখন জানা যাচ্ছে, তখন কেন সেই বিষয়টা নিয়ে পাবলিক মানি এই বিষয় নিয়ে আলোচনা হবে না, কিন্তু সেই বিষয়ে কর্ণপাত করেননি আমাদের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ফলে প্রতিবাদ জানিয়ে দীর্ঘক্ষণ ধরে তারা রেলে নেমে বিক্ষোভের কর্মসূচি করেন এবং তারা স্লোগান দিতে থাকেন। এরপরেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে অ্যাডজর্ন করে দিতে বাধ্য হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই কিন্তু তারা বিজেপি বিধায়কগণ কক্ষ ত্যাগ করে এসে সাউথ গেটের বাইরে এতক্ষণ ধরে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, এবং তাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে যেটা এখনো পর্যন্ত জানানো হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এই দুর্গাদাস, তোমাকে একটু বিরত করছি, আমরা শুনে নেব অগ্নিমিত্র পাল কি বলছেন। এই যদি দেখতে পাচ্ছেন কিভাবে হাউস ছেড়ে বেরিয়ে বিজেপি বিধায়ক তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, শুনছেন অগ্নিমিত্র পাল কি বলছেন। আমরা দেখলাম অগ্নিমিত্র পাল তিনি উপস্থিত রয়েছেন, এবং পাশাপাশি ধুমধুমার কাণ্ড বিধানসভার সামনের ছবি আপনাদের দেখাচ্ছি। ক্যাগ রিপোর্ট নিয়ে যে আলোচনা হয় এবং যে প্রস্তাব দেওয়া হয়, সেই প্রস্তাব অধ্যক্ষ খারিজ করে দেন এবং তারপরেই বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। বিক্ষোভের জেরে বিধানসভায় মুলতুবি ঘোষণা। একেবারে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, রাজ্যের বকেয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাও সদ্য শেষ হয়েছে, এবং তার মধ্যে আমরা দেখেছিলাম দিল্লিতে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশও করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে আর্জিও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী এই ক্যাগ রিপোর্ট নিয়ে, আর তারই মাঝে আজকের এই পরিস্থিতি। কোথাও একটা মুলতবি প্রস্তাব জমা দেওয়া হয় যে ক্যাগ রিপোর্টের উপর আলোচনা করতে হবে,
এবং তৎক্ষণাৎ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেটি খারিজ করে দেন। তারপরে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারপরে যেহেতু বিধানসভার নতুন নিয়ম অনুযায়ী বিধানসভার অভ্যন্তরে বিক্ষোভ করতে পারবেন না, তারা বিধানসভার যে দক্ষিণ গেট রয়েছে সেখানে তারা বিক্ষোভ করেন এবং সেখানে তারা প্রতিবাদ করেন অবিলম্বে ক্যাগের যে মুলতবি প্রস্তাব গ্রহণ করতে হবে এবং সেখানে আর্থিক দুর্নীতি হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন 2003 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না, 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, তারপর থেকে সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের কোনো দায় নেই বা রাজ্য সরকারের কোনো দায় নেই। সেই একই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিধায়করা যখন সরব হচ্ছেন সেই জায়গায় বিজেপির পক্ষ থেকে বিধানসভার দ্বিতীয় দিনেই তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করেন। কিছুক্ষণ পরেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করবেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল নেত্রী যেটা বলেছেন যে তারা ক্ষমতায় আসার পর থেকে সমস্ত সার্টিফিকেট তারা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গত সে গতকাল একদমই দেবজ্যোতি এবং বিধানসভার দিকে আমাদের নজর থাকবে, কারণ ইতিমধ্যে ক্যাগ রিপোর্ট নিয়ে তুলকালাম যে পরিস্থিতি, হাউস ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিজেপি বিধায়করা। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি তোমায় এবং ধন্যবাদ দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় তোমাকেও। আরো বারোতে এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভাস্বতী, আমরা জানি যে রাজ্য বাজেট পেশ কিন্তু হবে 8ই ফেব্রুয়ারি এবং তার আগে রণকৌশল ঠিক করতে বিজেপি শিবির কিন্তু একেবারে তৎপর হয়ে উঠেছে এবং তারা কিন্তু এই রণকৌশল ঠিক করার জন্য কারা কারা তাদের সঙ্গে থাকবেন এবং কারা কারা দায়িত্বে থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে একটি বৈঠক করবেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। একেবারে বিজেপি বিধায়ক যারা রয়েছেন এবং বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা তাদের তরফে যে বৈঠকের সময়সূচি স্থির করা হয়েছে, কারণ 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে আর এই রাজ্য বাজেটের যেহেতু দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে তার জন্যই কিন্তু দিল্লি সফরেও মুখ্যমন্ত্রী যাননি, এমনটাও যেরকম সূত্র মারফত জানা যাচ্ছে। তবে বিজেপির তরফে কিন্তু আলাদাভাবে রণকৌশল ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গিয়েছে। বৈঠক হবে এবং সেই বৈঠকে সমস্ত বিজেপি বিধায়কদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রণকৌশল ঠিক করতে আজ বৈঠকে সমস্ত গেরুয়া শিবিরের বিধায়কদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্য এখনো পর্যন্ত বাজার থেকে কত ঋণ নিয়েছে এবং শ্বেতপত্র প্রকাশের দাবি জানাবে বিজেপি। পাশাপাশি আরো বিভিন্ন বিষয় এই বৈঠকে তুলে ধরা হবে। 8ই ফেব্রুয়ারি বাজেটের দিন কি হবে তারই একটা রণকৌশল ঠিক করবে এই বৈঠকের মধ্যে দিয়ে একদমই ভাস্বতী, অর্থাৎ পদ্ম শিবির কিন্তু একেবারে আঁটো তারা কিন্তু ইতিমধ্যেই তারা যা যা করছেন আমরা তাদের প্রত্যেকটা পদক্ষেপে নজর রেখেছি। যেখানে আমরা জানি যে বিরোধী দলনেতা ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন, তিনি আমরা গতকাল দেখেছি যে উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন, পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। একদিকে লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি যে খবর এই মুহূর্তে নজর রেখেছে বিধানসভায় বিজেপি বিধায়কদের বৈঠক বাজেট নিয়ে। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন। দেবাশিস, কি জানতে পারছো এই বৈঠক সম্পর্কে? একটা বিষয় পরিষ্কার যে বিধানসভায় আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নেতৃত্বে আজকে বৈঠক হবে। বিজেপি পরিষদীয় দল তারা সেই বৈঠকে থাকবে এবং 8 তারিখে বাজেট পেশ, এই বাজেট নিয়ে কি হবে তাদের রণকৌশল, সেই রণকৌশল নিয়ে তারা আলোচনা করবে এবং বারংবার তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, আগেও আমরা অতীতে দেখেছি বারংবার সরকারের বিভিন্ন ভূমিকা নিয়ে তারা কিন্তু বিধানসভার মধ্যে সোচ্চার হয়েছে। কখনো বিধানসভার মধ্যে স্লোগান শাউটিং, পতাকা নিয়ে সেখানে ওয়েলে নেবে ওরা বিক্ষোভ দেখানো করেছে, বাইরে এসে অবস্থান বিক্ষোভ করেছে এবং সেই জায়গায় ঠিক কি হবে 8 তারিখে বাজেট অধিবেশনে তাদের ভূমিকা তা নিয়ে তারা ওখানে আলোচনা করবেন এবং সেই আলোচনার সূত্র মধ্যে সেখানে যেমন ছিল যে ক্যাগ রিপোর্ট নিয়ে তারা আলোচনা করবেন এবং সেখানে বিশেষ অর্থনীতিবিদ সেখানে কিন্তু এখানে রয়েছে অশোক লাহিড়ী বিশেষ পরিকল্পনা পেশ করবেন এবং গতকাল তিনি অর্থমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে তিনি দেখা করেছেন। সেখান থেকে যেটা দাবি বিজেপি সূত্রে যে খবর, সেখান থেকে ক্যাগ রিপোর্ট ও জিএসটি নিয়ে বিস্তারিত রিপোর্ট তিনি নিয়ে এসেছেন এবং সেটা নিয়েও কিন্তু বিধানসভার যারা রয়েছেন বিধায়ক তাদেরকে পুরো বিষয়টা তারা জানাবেন এবং তারপর তারা রণকৌশল ঠিক হবে এবং ঠিক তারপরেই দেখা যাচ্ছে যে আজকে বিধানসভায় ঠিক সিএজি রিপোর্ট নিয়ে আলোচনা চেয়েছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং তারপরে সেই আলোচনা করতে না দেওয়ায় কিন্তু তারা বাইরে বেরিয়ে আসে বিধায়করা এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং সিএজি রিপোর্ট নিয়ে বলতে থাকেন এবং সেক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে এই সিএজি রিপোর্ট
মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অনেকটাই সেখানে কিন্তু অনেক সেখানে কর্মীর আসে, এমনটাই তারা দাবি তুলে কিন্তু সেই বিক্ষোভ দেখা থাকে প্রথমে বিধানসভার মধ্যে, তারপর বাইরে এসে তারা সেই বিক্ষোভ দেখায়। ইতিমধ্যে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এই সিএজি রিপোর্ট নিয়ে অর্থাৎ বাজেট নিয়ে রণকৌশল ঠিক করতে এই বৈঠক, এবং এই বৈঠকের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ দেবাশিস, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। আর এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে ফিরে এলাম বিরতির পর আরো 12 নিয়ে। আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন, একটি বৈঠক করেছেন। দক্ষিণ 24 পরগনার যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে তিনি কথা বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবং ভাষ্যতে আমরা দেখেছি এর আগেও কিন্তু চাকরি প্রার্থীদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনি উপস্থিত থেকেছেন। একেবারে এর আগেও কিন্তু আজ থেকে ঠিক দুদিন আগেও চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক সেরেছিলেন তিনি। 2016 চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক সেরেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবং আজকের এই বৈঠকে ঠিক কি কি বিষয় আলোচনা হলো, কি কি রফাসূত্র উঠে এলো এই বৈঠক থেকে, সেদিকে আমরা নজর রাখবো এবং প্রতিনিধির থেকে জানবো। তবে বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে, আলোচনা হয়েছে, সাক্ষাৎ করেছেন চাকরি প্রার্থীদের সঙ্গে দক্ষিণ 24 পরগনার চাকরি প্রার্থী তারা। 309 জন চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলেছেন কুণাল ঘোষ। চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন কুণাল ঘোষ, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেমনটা আপনাদের বলছিলাম এর আগেও কুণাল ঘোষ তিনি কিন্তু এই বৈঠক করে যে আলোচনা এবং চাকরি প্রার্থীদের যে দাবি, সেই দাবি কিন্তু আগেও আমরা শুনেছি কুণাল ঘোষ যা কথা বলেছেন। এবং পাশাপাশি আজকে যেমনটা আপনাদের বলছিলাম যে কুণাল ঘোষ দক্ষিণ 24 পরগনার যারা চাকরি প্রার্থী তাদের সঙ্গে কথা বলেন, তাদের দাবি শোনেন। একদমই, এবং দক্ষিণ 24 পরগনার চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বললেন, সাক্ষাৎ করলেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে যাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে তাদের যে বঞ্চনার শিকার হতে হয়েছে, সেই জায়গা থেকে তারা আজকে কথা বললেন কুণাল ঘোষের সঙ্গে এবং কুণাল ঘোষ তাদের সমাধান সূত্র দিলেন। জয়দীপ হালদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়দীপ, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে, কি জানা যাচ্ছে? কুণাল ঘোষ কি আশ্বাস দিলেন চাকরি প্রার্থীদের? দেখো, এখনো পর্যন্ত কুণাল ঘোষ তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন। তিনি ঠিক 12টার কিছু আগে আসেন এবং প্রথম পর্যায়ে তিনি কথা বলেন চাকরি প্রার্থীদের সঙ্গে, যেখানে অনশন কর্মরত রয়েছে বেশ কিছু চাকরি প্রার্থী, তাদের সঙ্গেও কথা বলেন। তারপরে তিনি ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়কের সঙ্গে কথা বলেন এবং আজকের যেটা জানা যাচ্ছে আলোচনার পরে 328 জনের মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ডিপিএসসি চেয়ারম্যান। সুতরাং বলাই যায় যে আলোচনার টেবিলের মধ্যেই কিন্তু কিছুটা হলেও সমাধান সূত্র বেরিয়েছে এবং এই 328 জনের তালিকা খুব তাড়াতাড়ি প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন। তারপরেই ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করে আসার পরেই তিনি পুনরায় তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে বসেছেন এবং তাদের সঙ্গে বিভিন্ন আইনি জটিলতা কিভাবে কাটা যায়, এর পরবর্তী পদক্ষেপ কি হয় সেই নিয়েই আলোচনা করছে। এবং তার বাইরে তিনি একটি অনুরোধও রাখছেন যাতে এই অনশন তুলে নেয় চাকরি প্রার্থীরা, সেই আলোচনায় এখন চলছে। জয়দীপ, এই জায়গা থেকে তোমার কাছে জানতে চাইবো, স্পষ্ট করে আমরা আরো একবার জানতে চাইবো তোমার কাছে, কুণাল ঘোষ ঠিক কি কি বলেন এবং কোন কোন বিষয়গুলো উত্থাপিত হলো এই আলোচনায়? দেখো, মূলত 1834 জনের নির্দেশ ছিল আদালতের, তার মধ্যে 1506 জনের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বাকি ছিল চাকরি প্রার্থীদের কোনো তালিকা প্রকাশ করা হচ্ছিল না। জটিলতা এখান থেকেই শুরু হয় এবং বিভিন্নভাবে তারা আন্দোলন করে এবং গত 5 দিন ধরে অনশনরত অবস্থায় এই চাকরি প্রার্থীরা রয়েছে। এরপরেই কুণাল ঘোষ পর্যায়ক্রমে তাদের সঙ্গে আলোচনা করে, কথা বলে এবং আজকের তিনি ডিপিএসসি চেয়ারম্যান তার সঙ্গেও কথা বলেন এবং সেখানে যেটা জানা যায় যে 328 জনের তালিকা প্রকাশ করা হবে, মেধা তালিকা। এবং এই যারা আন্দোলনরত রয়েছে তাদের আরো কিছু দাবি রয়েছে, যেমন প্রতিবন্ধী অনেকের যারা হয়নি, যারা এখনো পর্যন্ত 1506 জনের মধ্যে যারা জয়েন করেনি, তাদের যে ফাঁকা জায়গাটা হচ্ছে সেইখানে কিভাবে পূরণ হবে, এই ধরনের বিভিন্ন এখনো সমাধান সূত্র বেরোনোর কথা রয়েছে। সেইটা নিয়েই আলোচনা করেন মূলত কুণাল ঘোষ এবং তিনি যেটা চাকরি প্রার্থীদের জানাচ্ছেন যে আপাতত এই অনশন বা আন্দোলন যাতে তুলে নেওয়া হয় সেই অনুরোধ তিনি রেখেছেন এবং যে সমস্ত সমস্যা এখনো রয়েছে সেটা পর্যায়ক্রমে আবার বসা হবে, পুনরায় বারে বারে দরকার পড়লে বসা হবে এবং সেখান থেকে সমাধান সূত্র বেরোবে। তিনি বারে বারেই জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের
দমদমের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা খুবই উদ্গ্রীব রয়েছে তাদের স্বাস্থ্য নিয়ে, যেহেতু তারা অনশন করছে গত 5 দিন ধরে, এবং তাদের নিয়োগ নিয়েও যথেষ্ট তারা উদ্যোগী হয়েছেন, এবং যার জন্যই আজকে 328 জনের তালিকা প্রকাশ করা সম্ভব হয়েছে। বাকি যেগুলো রয়েছে বা যে সমস্যাগুলো এখনো পর্যন্ত রয়েছে সেগুলো একসঙ্গে বসে তারা আলোচনা করবেন, দরকার পড়লে দফায় দফায় একাধিকবার তারা বসে সমাধান সূত্র বের করবেন। ধন্যবাদ জয়দীপ। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়দীপ হালদারের সঙ্গে। এবার যে খবরে নজর রাখবো, হাইকোর্টের রেশন দুর্নীতি মামলা, বালিগঞ্জ থানায় রেশন দুর্নীতির যে মামলা, সেই মামলার তদন্ত স্থগিত। বিচারপতি জয় সেনগুপ্তর যে মন্তব্য, তিনি মন্তব্য করেছেন পরের শুনানিতে 6টি কেস ডায়েরি আনতে হবে। হাইকোর্টে রেশন দুর্নীতি মামলা, এবং যেখানে জানা যাচ্ছে যে বিচারপতি যা বলেছেন, যেমনটা ভাষতে তুমি বলছিলে, একেবারে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি বলেছেন প্রয়োজনে তদন্ত আবারও করা হবে এবং পরের যে শুনানি রয়েছে সেই পরের শুনানিতে কেস ডায়েরি আনতে হবে। কলকাতা হাইকোর্টের রেশন দুর্নীতি মামলা, ইতিমধ্যে আমরা দেখেছি রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন যিনি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেফতার হয়েছেন এবং তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে একাধিক তথ্য বারংবার সামনে এসেছে। সেই জায়গা থেকে এবার রেশন দুর্নীতি মামলায় বালিগঞ্জ থানায় যে মামলা দায়ের করা হয়েছিল সেই তদন্ত স্থগিত করে দিল আদালত। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত তিনি বলেছেন যে পরের শুনানিতে সমস্ত কেস ডায়েরি আনতে হবে। হাইকোর্টের রেশন দুর্নীতি মামলা নিয়ে যে খবর আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে বালিগঞ্জ থানায় দায়ের হয়েছে মামলা, যে মামলার তদন্ত স্থগিত করে দেওয়ার কথা বলা হচ্ছে, এবং পাশাপাশি শুনানিতে 6টি মামলার যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরি আনতে হবে, প্রয়োজনে নতুন করে তদন্ত হোক, এমনটাই কিন্তু বিচারপতি আজকে নির্দেশ দিয়েছেন। হাইকোর্টে যে মামলা উঠেছে রেশন দুর্নীতি মামলার ক্ষেত্রে, বালিগঞ্জের যে মামলা, সেই মামলার ক্ষেত্রে কিন্তু নতুন করে কেস ডায়েরি করতে হবে এবং তারপরেই তদন্ত হবে, এমনটাই নির্দেশ বিচারপতি। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে, চোখ থাকবে আরও অন্যান্য খবরের দিকে। তবে এখন আরও বারোতে সময় হয়ে গেছে আরও একটা বিরতি নেবার। অন্যান্য আরও খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন সরাসরি চলে যাব তৃণমূলের সাংবাদিক বৈঠকে। কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, শোনাবো আপনাদের। সবার কথা বললেন না যে যারা ওই ওনার সাথে আছে, এখানে যিনি কোঅর্ডিনেটর নাকি আইটি সেলের, তিনি যে ধর্ষণকারীদের ভাড়া করে নিয়ে সেখানে ওই আইটি সেল চালাচ্ছেন, তাতে নারী শক্তির কি প্রদর্শন হচ্ছে, সম্মান হচ্ছে, সে সম্পর্কে বললেন না যে এই যে যারা রেসলার, কুস্তিগির, তারা যাদের বিরুদ্ধে অভিযোগ তুললো তারা আবার বসে রইল কি করে, সেটা তিনি বললেন না যে মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের, তার বিরুদ্ধে যেভাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এবং তার সাথে সাথে এইখানকার যারা রয়েছেন বিজেপি নেতৃত্ব, তাকে যেভাবে অপমান করে, কুরুচিকর ভাষায় কথা বলে, তার দিকে আঙুল তোলে, সে বিষয়ে বললেন না। এটা কি নারী শক্তির সম্মান প্রদর্শন হলো? আমরা জিজ্ঞাসা করতে চাই। সুতরাং এসব বলে লাভ হবে না। এটা ভারতবর্ষ মনে রাখতে হবে। শুধু পতাকায় ভারত লিখে দিলে ভারত লেখা হয়ে গেল না। ভারতবর্ষ আমার দেশ। সুতরাং ভারতবর্ষের মানুষ, সেখানে 50% মহিলা মনে রাখতে হবে। এখন বুঝি ভোটটা খুব দরকার হয়েছে, ভোটের প্রয়োজনে হঠাৎ নারী শক্তির সম্মানের কথা মনে হচ্ছে। সুতরাং আমরা সেখানেই এই প্রশ্নগুলো রাখতে চাই প্রধানমন্ত্রীর কাছে এবং বিজেপি নেতৃত্বের কাছে। প্রধানমন্ত্রী আরো বলেছেন যে এজেন্সিকে কংগ্রেস ব্যবহার করতো, বিজেপি ব্যবহার করে না, সেই জন্য কংগ্রেসের আমলে এজেন্সি কাজই করতে পারত। মানুষ তো দেখেছে এবং দেখছে যে এজেন্সি কারা ব্যবহার করছে, সেটা তো মানুষ দেখেছে। ব্যবহার, হ্যাঁ, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, তো এইসব বলে কোনো লাভ হবে না। এই যে এজেন্সিকে পাঠাতে গিয়ে ভুলভাল জায়গায় চলে যাচ্ছে এজেন্সি, দিক বিভ্রান্ত হয়ে গেছে, ওরাই বা কি করবে? আমরা তো ওদের দোষ দিচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন যে আমরা কোনো অফিসারদের দোষ দিই না, কিন্তু যেভাবে ওরা পরিচালিত করছে নিরপেক্ষ সংস্থাগুলোকে, এটাই বুঝিয়ে দেয় যে কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণ তারা ছাড়তে চায় না কেন্দ্রীয় সরকার।
ছেলে বলছে একটা বাবা অসুস্থ সম্মানের পরিস্থিতি মামলা করে দিয়েছে, কি বলবেন যে অন্য ঠিকই তো বলেছেন কোনটা ওদের ভুল কোনটা ওদের ঠিক ওরা বুঝুন। আচ্ছা বুঝুন তো, ফেক অ্যাকাউন্ট, এই যে এক্ষুনি ডক্টর শশী পাজা বললেন, ফেক অ্যাকাউন্ট হলে ব্যাংকের আধিকারিকরা কেন আসছে না তার মধ্যে, যারা ওরা নিয়ন্ত্রণ করে? অ্যাকাউন্টটা কে করে? ব্যাংকের অ্যাকাউন্ট তো, কোনো টাকা তো আমরা নিই না, সরকার নেয় না, সরাসরি তো অ্যাকাউন্টে যায়। তাহলে ফেক অ্যাকাউন্টটা মানেটা কি হয়? ফেক সমস্ত কার্ড, ফেক অ্যাকাউন্ট, এগুলোরও তো জবাবদিহি করতে হবে নাকি? প্রধানমন্ত্রী বলছেন বাংলায় বিপুল অঙ্কের টাকা উদ্ধার হচ্ছে এবং ইন্ডিয়া জোটের ভাঙার পেছনে ওটা কংগ্রেস। ছেড়ে দিন না, প্রধানমন্ত্রী কি করেছেন সেটা তো ভারতবর্ষের মানুষ দেখেছেন। বাংলার টাকা ওদিকে চোখ না দিলেও ওনার হবে। উনি বাংলাকে টাকা দিন, যে টাকাগুলো দিচ্ছেন না সেই টাকাগুলো দিন, এটাই হচ্ছে বাংলার মানুষের দাবি। এবং এই দাবি নিয়ে আমরা একেবারে সমানভাবে এই লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে এখানেই আরেকবার হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এটা আমরা লাগাতার চালিয়ে যাচ্ছি। ভয় পেয়েছেন, ভয় পেলে এরকম নানা রকম অবান্তর কথা বলে লোক। বাংলায় বলেছিলেন 200 পার, এবার বলছেন 400 পার। রাজনৈতিক প্রতিহিংসা ওরকম হয়েছে 277, তাহলে 400 ফুস। রাজনৈতিক প্রতিহিংসা বলছে, রাজনৈতিক প্রতিহিংসা করতে গিয়ে সরকার বা রাজনৈতিক দলের বাড়িতে যাচ্ছে সাধারণ মানুষ, তাদেরকে এরকম বিভ্রান্তি হয়, তাদেরকে ভুলে যাচ্ছেন তো কি করছেন না। এরা মানে একটু ফ্ল্যাবারগাস্টেড একদিকে হয়েছে, আর একদিকে একটু বিভ্রান্ত হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে, কোথায় যাবে কোথায় যাবে না, মানে ঠিকানা সব ভুলভাল, আর সবই ভুল, ওদের ঠিকানাও ভুল। সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী ঘোষণায় খুব খুশি, কিন্তু তারা বলছেন অ্যাকাউন্টে টাকা ঢুকলো। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি, তৃণমূল দল নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। দিল্লি থেকে ফিরেই আক্রমণ বিরোধী দলনেতার। সোমবার দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। একদমই, এবং সোমবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠকের পর তিনি যখন গতকালই ফিরে এসেছেন শুভেন্দু অধিকারী, এবং সেই জায়গা থেকে যে মন্তব্য তিনি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে টাইট দিতে গিয়েছিলাম, এমনটাই কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি বলেছেন তৃণমূল দল নয় প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, সরাসরি মমতাকে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা ঠিক কি বলেছেন ভাষ্যটি আমরা শোনাবো দর্শকদের। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়েছি। এটা দলই নয়, এটা একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল দল কে বলেছে? আমি তো 21 বছর ওই পার্টিতে ছিলাম, মন্ত্রী ছিলাম। ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজন মিলে চালায়, পিসিআর ভাই। গতকাল দিল্লি থেকে বিরোধী দলনেতা ফিরে আসার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, তীব্র আক্রমণ করে বলেন যে মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি, তৃণমূল দল নয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। একেবারে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা তৃণমূল নেতৃত্ব কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের, তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন কি বলছেন শোনাই। আপকি বার 400 পার শুনে মনে পড়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর 2021 সালে বাংলায় গিয়ে সেই আস্ফালন আপকি বার 200 পার। বাংলার মানুষ তাদের পগার পার করে দিয়েছিল। উন্নয়ন থেকে শত যোজন দূরে গিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ এবং জাতপাতের রাজনীতি করে তারা ভোট বৈতরণী পার করতে গিয়ে বলছে আপকি বার 400 পার। কোথা থেকে আছে আত্মবিশ্বাস? তার মানে যেটা আমরা বলি যে ইভিএম ম্যানিপুলেশন, সেই ইভিএম ম্যানিপুলেশন কি তারা ইতিমধ্যে করে নিয়েছে? নির্বাচন কমিশনকে তো ইতিমধ্যে তারা কুক্ষিগত করেছে। অতীতে আমরা এও দেখেছি নির্বাচন কমিশনের আধিকারিকদের নির্দেশ দিচ্ছে। আরও আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।